উপন্যাস ধ্বংসাত্মক প্রেম পর্ব ৬। থানায় বসে পরপর দুটো খুনের কেস নিয়ে চিন্তামগ্ন সাব ইন্সপেক্টর তাজউদ্দিন আহমেদ। এই সময় থানার ল্যান্ড ফোনে রিং বেজে উঠল। তাজউদ্দিন আহমেদ কল রিসিভ করে বলে উঠলেন, হ্যালো, সাব ইন্সপেক্টর তাজউদ্দিন আহমেদ স্পিকিং। ওসি মোহাম্মদ ইকবাল। তাজউদ্দিন ততস্থ হয়ে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে মোহাম্মদ ইকবাল বললেন, আজকাল খুনের তদন্ত করতে বিখ্যাত চৌধুরী বাড়িতে যাওয়া হচ্ছে নাকি তাজউদ্দিন? খুনের উৎপত্তি যদি হয় চৌধুরী বাড়ি তবে তো যেতেই হয় স্যার। মোহাম্মদ ইকবাল ধমকে উঠলেন, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তদন্তের জন্য তুমি চৌধুরী বাড়িতে গিয়ে ওঠো যে, বলে কি চাকরির মায়া আছে তো? চৌধুরীদের হাত কত গভীরে কোনো ধারণা আছে তোমার? ওদের একটা কল তোমার চাকরি খেতে যথেষ্ট। একটু থেমে তিনি আবার বললেন, এসব কারণে ভুলেও আর চৌধুরী বাড়িতে পা মারিও না, সাবধান করে দিচ্ছি তোমায়। তাজউদ্দিন আহমেদ কিছু বলার সুযোগ পেল না। কলটা কেটে গেল। কনস্টেবল হাসান জিজ্ঞেস করল, কে ফোন করেছিল স্যার? তাজউদ্দিন তাচ্ছিল্য হেসে উত্তর দিলেন, ওসি স্যার। চাকরি হারানোর থ্রেট দিলেন। মনে হচ্ছে চৌধুরী বাড়িতে তদন্ত করতে গিয়ে বিশাল কোনো ভুল করলাম। এটাই তো চৌধুরীদের পাওয়ার স্যার। আচ্ছা, কাটা মাথা যে পাওয়া গেল, তার কোনো আপডেট পাওয়া গেছে? আর নোবা মেয়েটার বাড়ির লোক বা হসপিটালে কেউ কিছু জানিয়েছে নাকি? না স্যার, প্রথম জনের কোনো আপডেট নেই। আর কি অদ্ভুত, শুধু কাটা মাথাটাই বাড়ির লোকের কাছে পাঠালো, বাকি অংশগুলো কই? তার বাড়ির লোকও কাউকে সন্দেহ করছে না। আর নোবা মেয়েটার ক্ষেত্রে একই অবস্থা। হসপিটালে খোঁজ নিয়ে যা জানলাম, মেয়েটা ভীষণ সাদাসিধে ছিল। পারিবারিক বা প্রতিষ্ঠানে কোনোভাবেই কোনো শত্রু তো ছিলই না। এখানেই তো ঘাবলা হাসান। ঘাবলা এখানে? ওই মেয়েটাকে কে মারলো, কেন মারলো কোনো আপডেট নেই। আর কোনো পার্ট পাওয়া গেছে? আর হান্টারটাই বা কে? উদ্দেশ্য কি তার? আর নোবা মেয়েটার খুনের কারণ? আমার মনে হয় একটাই। কি কারণ স্যার? চৌধুরী বাড়িতে তাহমিনা চৌধুরী একটা কথা বলেছিলেন, খেয়াল আছে? সেদিন রাতে মেয়েটা ওনাকে ইম্পর্টেন্ট কথা বলবে বলেছিল। তারপর খুন। ইম্পর্টেন্ট কথাটা কি জানতে হবে? অনেক কিছু ক্লিয়ার হবে তাহলে। গত 2 দিন ধরে আরমানের অবস্থা মোটামুটি ভালো। পাগলামি করলেও তা বাড়ির লোকেরা মিলে সামলে নিতে পেরেছে। ওষুধও ঠিকমতো খাওয়ানো গেছে, এজন্য বোধহয় কিছুটা সুস্থ আছে। সময় তখন সকাল 11টার কম কি বেশি। আহনাব আর আসিফ সবেমাত্র চৌধুরী প্যালেসে ফিরল 2 দিন পর। ব্যবসার কাজে দুবাই গিয়েছিল ঢাকার বাইরে। ড্রয়িং রুমে বসেছিল ফাহিম আর আমান। কি নিয়ে যেন তারা কথা বলছিল। তখনই আহনাব আর আসিফ চৌধুরী প্যালেসে প্রবেশ করে। ফাহিম আর আমানকে দেখে আহনাব হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা ফাহিম, আমান?
সব কিছু ঠিকঠাক? জি ভাইয়া। আরমান ঠিক আছে তো? আমান মুখ বেঁকিয়ে বলল, আছে ভালোই। তার মরা পেয়সী লিসাকে নিয়ে। আহনাব ধমকে ওঠে, মুখের ভাষা ঠিক করো আমান। সংযত হতে শেখো, যথেষ্ট বড় হয়েছ। আশা করি তোমাদের সভ্যতা শেখাতে বসতে হবে না এখন। আমান আর ফাহিম মাথা নিচু করে ফেলে। আসিফ তাচ্ছিল্য সুরে বলে, ওদের বলা আর দেয়ালকে বলা একই কথা। ঘরে যাও ভাইয়া, গিয়ে ফ্রেশ হও। তুইও যা। আরমানের কাছেও যেতে হবে একটু। আর আমান, আমার কথাগুলো যেন মাথায় থাকে। আহনাফ আর আসিফ তাদের ঘরের দিকে গেল। ফ্রেশ হয়ে গেল আরমানের ঘরে। ঘরের এক কোণে বসে একাকী কথা বলছিল আরমান। লিসা, লিসা পাখি, তোমার কি খুব লেগেছে পাখি? হ্যাঁ পাখি, আমি জানি তো। আমি সরি, তোমাকে দেখে রাখতে পারিনি আমি। কিচ্ছু হবে না তোমার, দেখো তুমি ঠিক হয়ে যাবে পাখি। আমি আছি তো তোমার সাথে সব সময়। আহনাব একটা দীর্ঘশ্বাস ফেলে আরমানের কাছে গিয়ে বসে। আরমান, কি করছিস? ভাইয়া তুমি কেন এসেছো? দেখছো না আমি আমার লিসা পাখির সাথে কথা বলছি। তুমি আসলে ও ভয় পায়। তুমি চলে যাও, চলে যাও। শেষের কথাটা খানিক ফিসফিস করে বলে আরমান। আরমান শোন। আরমান ঠোঁটে আঙ্গুল দিয়ে স্বজাতীয় শব্দ করে আহনাবকে থামায়। আবার বলে, চলে যাও। আহনাব আর আসিফ বেরিয়ে যায়। ঠিক তখনই তাহমিনা চৌধুরী আরমানের ঘরের দিকে যাচ্ছে, হাতে খাবারের প্লেট। আহনাব তাকে থামিয়ে দিয়ে বলে, এখন ঘরে যেও না মেজমা, পরে যেও বরং খাবার নিয়ে। এখন গেলে আরমান রিয়েক্ট করবে। তাহমিনা চৌধুরী কেঁদে ফেললেন। এভাবে আর কতদিন আহনাব? আমার ছেলেটার সাথে এমন হতে হলো কেন? কি দোষ করেছিল আমার ছেলে? যা হওয়ার হয়ে গেছে মেজমা, এসব ভেবে আর লাভ নেই। এখন ভাবতে হবে কিভাবে ওকে সুস্থ করা যায় সেটা। এখন যাও, পরে খাবার নিয়ে এসো। আসিফ, আহনাব আর তাহমিনা চৌধুরী চলে গেল। আরমান আর আলিশার বিয়ে তোড়জোড় যখন শুরু হয় তখন থেকেই আশনুবার ভার্সিটি যাওয়া হচ্ছে না, কিন্তু আজ যেতে হবে। কারণ আজ ভার্সিটি আছে তার। সকালবেলা ভার্সিটির উদ্দেশ্যে যখনই বাড়ি থেকে বের হয় তখন একটা গাড়ি এসে থামে আশনুবার সামনে। আশনুবা আঁতকে ওঠে, ভয়ে চোখ বুজে ফেলে। হঠাৎ এক পুরুষালী কণ্ঠ শোনা যায়, এই যে মিস, চোখটা খুলুন। পরিচিত কণ্ঠস্বর শুনে আশনুবা চোখ খোলে। সামনে শাওন। যে গাড়িটা তার সামনে এসে ঠেকেছে সেটা শাওনেরই গাড়ি। গাড়ির গ্লাস নামিয়ে আশনুবাকে ডাকে সে। এত বড় মেয়ে হয় এভাবে এত অল্পতে ভয় পেলে চলে নাকি মিস আশনুবা? সাহসী হতে শেখো। তুতলে আশনুবা শুধু জি স্যার বলে, আর মনে মনে বকতে থাকে শাওনকে, বজ্জাত লোক একটা, এভাবে কেউ সামনে এসে থামে নাকি? একটু যেন হার্ট ফেল করিনি। শাওন আশনুবাকে বকা শেষ করে তার গাড়িতে উঠতে বলে। আশনুবা থতমত খেয়ে যায়।
তাও উত্তর দেয়, আমার গাড়ি আসছে স্যার, আপনি চলে যান। গন্তব্য যখন একসাথে তো যাওয়াই যায় নাকি, উঠে পড়ো। আশনুমা যখন কিছু বলতে যাবে, শাওন বলে, নো টক, ওঠো জলদি, দেরি হচ্ছে। আশনুমা শাওনের গাড়িতে উঠে পড়ে। তো প্রিপারেশন কেমন? ভার্সিটিতে যাওনি আর, তাই না? না আসলে স্যার, বাড়িতে কিছু প্রবলেম চলছে, ভাইয়াও অসুস্থ, এজন্যই আর কি। ও। এরপর বাকিটা রাস্তা দুজনই নীরব ছিল। আশনুবা বাইরের দিকে তাকিয়েছিল আর শাওন আশনুবার দিকে। মেরুন রঙের একটা কামিজ পরনে আশনুবার, চুলগুলো বেনি করে সামনে এনে রাখা, চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল রঙা লিপস্টিক। এইটুকু সাজই যেন যথেষ্ট তার জন্য। শাওনের মনে হলো কোনো অপরিচি যেন তার সামনে বসে আছে। হঠাৎ আশনুবার মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। আশনুবা পাশে তাকিয়ে দেখে শাওনকে নিজের দিকে তাকাতে দেখে আশনুবা বলে ওঠে, কিছু কি বলবেন? হুম। শাওন সামনে ঘুরে বসে। গাড়ির সামনে শাওন আর আলিশার একটা ছবি ছিল। শাওন সেই ছবিটার দিকে দীর্ঘশ্বাস ছাড়ল। হুট করে শাওনের মন খারাপ হয়ে গেল। আশনুবা সেই ছবিটার দিকে তাকিয়ে বলল, আলিশা আপনার খুব আদরে ছিল, তাই না? মামারা ছোট বোন আমার কলিজার টুকরা ছিল। ও চলে যাবার পর বাবা অনেক ভেঙে পড়েছে। আমাদের বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে। যে মেয়েটা সবাইকে মাতিয়ে রাখত, সে নিজেই নেই এখন। আলিশা জানো, যেমন আপনি কষ্ট পাচ্ছেন, তেমন আমিও আমার ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছি। আপনি জানেন না, আলিশা চলে যাবার পর আমার ভাইটা কতটা পাগলামি করছে। তোমার ভাই আমার বোনকে কতটা ভালোবাসে জানি না, আর জানতেও চাই না। এই টপিক নিয়ে কথা বলো না প্লিজ। আশনুবা আর কিছু না বলে চুপ হয়ে গেল। শাওনের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে আশনুবা দেখার আগে শাওন সেটা মুছে নিল। ভার্সিটির গেটে ঢোকার কিছুক্ষণ আগে আশনুবা গাড়ি থামাতে বলল, কারণ তাদের একসাথে দেখলে অনেকে অনেক কিছু ভেবে নিতে পারে। একথা শুনে শাওন বলে, ভাবতে দাও তাদের, ওদের কাজই এইসব ভাবা, আর তাছাড়াও ভাবলে ক্ষতি কি? আশনুবা অবাক হয়, কোনো প্রতিউত্তর না করে গাড়ি থেকে নেমে যায় আশনুবা। আর শাওনের গাড়ি এগিয়ে যায় ভার্সিটির গেটের দিকে। 2 দিন একটু কিছুটা ভালো থাকার পর আরমানের পাগলামো আবার বেড়েছে। ডাক্তার সাদিকুর এসে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে। আয়শা চৌধুরীর সামনে এখন সে বসে আছে। আয়শা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ, মুখে কাঠিন্য। তার বোন সুমি কান্নাতর কণ্ঠে বলে উঠল, আমি বেঁচে থাকতেই আমার আরমানে এই অবস্থা হইতে হইল। আমি যে সহ্য করতে পারছি না ওর এই অবস্থা। এর চেয়ে আমার মরণ ভালো ছিল। ও ডাক্তার আমার ছেলেকে সুস্থ করে দেন, যত টাকা লাগে আপনি পাবেন, তাও সুস্থ করে তোলেন।
আমার সোনা মানিককে। ওর অবস্থা দিন দিন ক্রিটিক্যাল হচ্ছে মিস্টার চৌধুরী। এমন চলতে থাকলে ওকে অ্যাসাইলামে পাঠাতে হবে। আর কোনো উপায় তো আমি দেখছি না। আশা চৌধুরী ধমকে ওঠেন। আপনার সাহস তো কম নয় ডাক্তার। আমার সামনে আমার ছেলেকে অ্যাসাইলামে পাঠানোর কথা বলছেন। ডক্টর সাদিকুর যখন কিছু বলতে যাবে তাকে থামিয়ে তিনি আবার বলেন, কান খুলে শুনে রাখুন, আমার ছেলে অ্যাসাইলামে যাবে না, বুঝেছেন? বাড়িতে রেখে যেভাবে ওর ট্রিটমেন্ট করতে হয় করুন। তাহলে তো একজন নার্স। তাকে কথা শেষ করতে না দিয়ে আশা চৌধুরী আবার বললেন, তো পাঠান আরেকজন নার্স, এবং সেটা আজকেই। একজন নার্স খুন হয়েছে, এখন কি কেউ আসতে চাইবে মিস্টার চৌধুরী? জানের মায়া তো সবারই আছে, তাই না? আমি নার্স চাই ডাক্তার, আর কিছু শুনবো না আমি। বিকালের মধ্যে যেন নার্স আসে। ডক্টর সাদিকুর শুধুমাত্র আচ্ছা বলে উঠে যান সেখান থেকে। বিকালে একজন নার্স আসে। মেয়েটির নাম সুরভি, একটু বেশি শান্ত স্বভাবের। আশা চৌধুরী তাকে শাসিয়ে দেন যেন আরমানে দেখভাল ছাড়া আর কোনো দিকে নজর না দেয়। এটাও বলে দেয় তাহলে পরিণতি হতে পারে নোবা মেয়েটার মতোই। সুরভি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। একটা অন্ধকার ঘরে চেয়ারে বসে আছে একটা লোক। লোকটা ফোনের গ্যালারি থেকে একটা মেয়ের ছবি বের করলো। হাস্যোজ্জ্বল একটা মেয়ে, কিন্তু এই মেয়েটা যে আর বেঁচে নেই। মেরে ফেলেছে এই লোকটাই। কি পৈশাচিক ভাবি না, মেরেছে এই নিষ্পাপ মেয়েটাকে। আহা, ছবিটা দেখলেই তো কেমন মায়া লাগে মনের ভেতর। কি দোষ ছিল মেয়েটার? কি নির্মম মৃত্যু হলো তার। লোকটা বলতে লাগলো, মাহিয়া পরিবারের বড় মেয়ে, মা আর বোনকে নিয়ে গড়া ছোট একটা সংসার। পড়াশোনা উত্তরার একটা প্রাইভেট ভার্সিটিতে। কি নিষ্ঠুরভাবে মারলাম বলো তো তোমাকে? কারণটা কি? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, আর না তোমার পরিবারে কারো সাথে। না তুমি আমায় চেনো বা তোমার পরিবারকেও চেনে। তাহলে কি হলো? বলেই লোকটা হেসে দিল। আমি জানি এই কেস এতক্ষণে পুলিশের কাছে চলে গেছে। ওরা ভাবছে তোমাকে মারার কারণটা কি? কেনই বা শুধুমাত্র তোমার কাটা মাথাটা পাঠালাম, বাকি টুকরোগুলোই বা কোথায়? এইসব ভাবতে ভাবতে পুলিশের লোকেরা পাগল হয়ে যাবে, তাও কোনো উত্তর মিলবে না। হান্টারের খুন ধরা বুঝি এতটাই সোজা? না না, এত সোজা নয়। হান্টার কাঁচা খিলাড়ি তো নয় সোনা। ইটস মি হান্টার হান্টার বলে পৈশাচিকভাবে হাসতে থাকলো লোকটি। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী পর্ব শোনার জন্য।